আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পদ্মজা মাথা নাড়ল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি, মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখন সাহা, নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছু বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশেই ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয় পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছে আর না যেতে। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে। কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপিসারি তিনি একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পেছনের বারান্দায় রেখেছেন। সারাক্ষণ সেখানেই থাকেন। সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয়, শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগলো। সে উকি দিল। ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে। ক্যামেরা ধরে রেখেছে কেউ কেউ। গানের শুটিং বোধহয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো, লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। রাতে ঝড় এসেছিল। লাহারিঘরের পেছনের তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব না পথ খালি করা। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়েই ফিরছিল। উঠোনে শুটিং দলের সবাই ছিল। পদ্মজা মাথা নত করে হাঁটতে গিয়ে থেমে থেমে কাঁপতে থাকে। পথ শেষই হচ্ছে না, মাথার ঘুমটা টানা। অনেকের নজরে পদ্মজা চলে আসলো। মিলন নামের একজন পূর্ণাকে ডাকলো। এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটাকে প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার। কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসেই বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারার তো মিল নেই। সবাই বলে। আচ্ছা যাও। দুই বোন লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল, অনেক মানুষের পা দেখেছে। চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ জাহেরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসলো। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারলেন পূর্ণা বাড়িতে নেই। টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রত ভাবে বলল, আম্মা আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিছে। আম্মা আমার দোষ, পূর্ণারে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উঠিয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, জাহেরারে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি। বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেয় না। সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবেই নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে। তাই পদ্মজাকে যেতে বললেন। উঠোনের এক কোণে এক লাহোরি ঘরের ডান পাশে লাউয়ের মাচা, 9টা লাউ ঝুলে রয়েছে। তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রাতবা? জানি না গো পদ্ম, গিয়া দেহি মাছ মিলানি যায়নি। তোমার ছেলেটা ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারাডা সারাদিন মাডিত পইরা থাহে একলা একলা,
রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যেও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল। বেগুন গাছ বাড়ির পেছনে, পদ্মজা বাড়ির পেছনেই সাবধানে আসলো। মনে মনে ভাবছে হাজেরা ছেলে সুস্থই আছে। সকালেই সে দেখেছে হাজেরা মিথ্যে বলছে। মানুষের খুব অভাব পড়লেই বুঝি এমনটা হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো, লিখনকে দেখে বিব্রত বোধ করলো। কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না, কথাটা হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করলো, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না? টমেটো শীতকালীন ফল। গ্রীষ্ম, বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষজন ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আরে আমি তো গতবার বর্ষাকালে টমেটোর স্যালাড তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ করে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলো। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনেই একজন পুরুষ লোক এসে দাঁড়ান। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেয়, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায়। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে। সে অপরাধ বোধ করলো, আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা আছে। মিলন স্থান ত্যাগ করলো। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসাব কষলেন, এরপর ঘুমন্ত পদ্মচার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মচার বেশি আগ্রহ শুটিং দেখার। টিনের ছিদ্র আরও দুটো করেছে। লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মচার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল দিয়ে বলল, আপা তেল দিয়ে দাও না। শোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহের হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে, বা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল, আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার, বা আরও ভয়ঙ্কর অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়াত্মক চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে 2 মেয়েকে দেখেন, 3টা ছিদ্র দেখেন। এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো। হেমলতার রাগ হলো না, তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন। ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। 1 ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পুনাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি
হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দার পার করে চুলার দিকে এগোচ্ছেন। তখন মোর্শেদ আসলেন। কি হইছে? ডাকো কে রে? লাহারি ঘরে একটা জানালা করে দাও, মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্যে? আমি চাইছি তাই, না পারলে বলো অন্য কাউকে ডাকবো। তেরা কথা কম ছাড়। আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কে রে? তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই জোখা বেটা ছেড়ার। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলে এই লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন। রুম থেকে বাইরে দেখা যায়, কিন্তু জানলার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসল চিড়া নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝলক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার 2 বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না। সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা। লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা। মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে? বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না। পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীনভাবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকের সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল। প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে চেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণ গম গম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাৎটা দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস, বুঝতে পারবি। আমাদের আম্মার চোখ দুটি কি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আমার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির চুড়ির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপরে ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হতে পারে, কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকল। হেমলতার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট্ট থেকেই সমাজ তার তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছে। কত লুকিয়ে কাদা হয়েছে।
কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন, হুট করেই ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাড়ি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসলেন। দুই চোখের মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাসটা ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশেই শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুজোড়া পা যেন ছুটে পালালো। আলো ফোটার পূর্বেই নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথেই নামাজ পড়ল। এরপর বারান্দার শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসল। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল, সাথে সাথেই ঘুমে হারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠল না। এদিকে স্কুল যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কোন আক্কেলে ঘুমালো? মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন করে এসেছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছোটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এ যেন ভূত ছাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা উঠ, মাটা খাওয়ার আগে উঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা উঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করছে। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করেই বা না জেগে থাকতে পারে। সে নিষ্কম্পন স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরেই চিমটি দিল। পূর্ণা মুখে বিরক্তিময় আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল। তুই সর পদ্ম, ও মারির যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। পদ্মজা মায়ের উপরে কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধ হয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছে এবং তিনি আঘাত করেছে। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। এরপর চোখ খুলল। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরেই হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকালেন, হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা। সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয়ই যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, আম্মা, মেঘ আসবে মনে হয়, স্কুলে যাব? মেঘ কি করলো তোকে? যাবি স্কুলে? হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চিত করল, থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দিল, বসে আছিস কেন? জলদি কর, নয়তো আবার পিটানি খাবি। পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। রাস্তার প্রচুর কাদা জমেছে। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে। পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল 3টা। 3 বোন কচু পাতায় মাথা আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না।
ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণ বিরক্তি প্রকাশ করলো। ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখ পায়জামা হাঁটু অবধি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো। আপা, বাড়ি যাই। বলল প্রেমা। পদ্মজা ভাবল, এরপর দুই বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অগত্যা স্কুলে যেতে হলো। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন। প্রেমার 1 ঘন্টা আগেই ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বা আসছিল স্কুলে? আসছিল, প্রেমারে নিয়ে গেছে। তোর সাথেও তো দেখা করলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না? পূর্ণা পড়ে যাবে, সাবধানে হাঁট। পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদামাটিতে পড়ল। পদ্মজা আঁতকে উঠল। পূর্ণার পা নিমিষেই ব্যথায় টনটন করে উঠল। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পূর্ণা। কাদো কাদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে। মুচকেছে বোধ হয়, ঠিক হয়ে যাবে। উঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি। পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশেই ক্ষেত। ডানে বামে কাদামাটির পথ, পেছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকেই দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না। পায়ে প্রচণ্ড ব্যথা। ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথেই শরীরের ব্যথা বিজলি চমকালো। আপারে পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথা কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো। ইস, এখন কি কষ্টটাই না হচ্ছে। আপা, পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছেই পায়ের শব্দ তোলে। চৌকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো। মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল। মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিলেন। বলেন, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করার কাপড় দিতেই এসেছিল। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকেই দেখতে পেলেন 2টো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আরেকটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসতে দেরি হবে, তাই তিনি ক্ষেতের পথ ধরলেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। কয়েক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা, লিখন সহ আরও 2 জন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা, পদ্মজা আর তার মা বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামতে বলল। লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো। চিত্রা আগে আগে এগিয়ে আসে। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লেখন শাহ বাকি 2 জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটাই কম লাগছে। 2 বালিশের উপরে পা রাখা। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছে হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়েকদিন বোধ হয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এরপর বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিলল। এরপর কাচুমাচু হয়ে নিয়ে যাওয়া গলায় বলল,
মোটেও খুশি হইনি। বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটা শোনার সাথে সাথেই উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল? এমন মানুষের শত্রু থাকে? এমনই শত্রু যে একদম মেরেই ফেললো। হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন। কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টে গ্রামবাসী জানতে পারে এই ঘটনা। আস্তে আস্তে সব গ্রামেই খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায়। হেমলতা সানন্দেই নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা পূর্ণা খুব খুশি হলো। খুশি হলো না প্রেমা। মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন। পদ্মজাকে বললেন, প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে। দুজনের মধ্যেই সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল। কদিনে মিশে যাবে দুজন। পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা মুন্না ঘুমে। মুন্না খুব কেঁদেছে। এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখাই উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম প দিয়ে, তাইলে ওর নামও প দিয়ে হবে, তাই না আপা? হেমলতা হেসে বললেন, তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপরই সবাই না হয় ডাকবো। রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর, অনেক ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতেই থাকে। গহীন অন্ধকার। আজ বোধ হয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন। হাতের কাছে ছুরি, লাঠি। গত 3 দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন। তখন ঘরে মোর্শেদ ছিল, একজন পুরুষ ছিল, বুকে সাহস ছিল। আজ মোর্শেদ নেই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলেও কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেল। কাদামাটিতে ছপছপের শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত হাতে লাঠি এবং ছুরি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকার পরিষ্কার নয় মুখ। আন্দাজেই ছুঁড়ে মারলেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের উপর। পিছনের জন দৌড়ে পালালো। লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। পরক্ষণেই পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না হেমলতার জন্য। হেমলতার দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির। আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই লোককেই আসার কথা ছিল। শুটিং দলকে তিনি আজই বের করবেন, তবেই শান্তি। পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল। পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো। তখন কোত্থেকে আগমন ঘটল মোর্শেদের। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এড বক্স আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। লিখন প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আর 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। তারপর আবুল জাহেদকে প্রশ্ন করল, উনি যা বলছেন তা কি সত্যি? আবুল জাহেদ গমগম করে উঠল, আমি আজকে প্রথম এসেছি এখানে। ঘুম আসছে না, তাই হেঁটে হেঁটে এদিকে চলে আসছি। হুট করে উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করে দৃঢ় স্বরে। মিথ্যা বলবেন না একদম। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছে আজই এই বাড়িতে ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেয়া যায়? সিনেমার শেষ অংশটুকুই বাকি। শর্ত অনুযায়ী আরও 10 দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢোকেন। এদের সাথে তর্ক করে শুধু সময়টাই নষ্ট হবে। আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতেই পায়ের শব্দ শুনে চিনতে পারেননি। এরপর দিন সন্দেহর তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিল। লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধানতার বশে আবুল জাহেদ কাদামাখা জুতা তুষের স্তূপে পড়ে, ফলে জুতার তুষ লেগে যায়। এরপরে তিনি হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান। তুষ বাড়ি আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার চাপ। সেই জুতা যখন আবুল জাহেদ পরল, তিনি পুরোপুরিভাবেই নিশ্চিত হন। শুটিং দলটার জন্য একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল। এরপর সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুন্ধুমার ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হয়নি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা মাটিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? মুন্না ভিক্ষস্বরে বলল, বুঝেছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা, বুঝেছিস? বুঝেছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। কইয়া মানে? পদ্মজা বলে, কইয়াম নে না, বল আচ্ছা বলবো। মুন্না বাধ্যের মতো হেসে বলে, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যায়। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। হ সুডু আফা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করে বলল, জি সুডু আফা। পদ্মজা হাসল। পূর্ণা মৃদু হেসে বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলবে তার আগেই মুন্না প্রশ্ন করল। পদ্মজা হেসে কপাল চাপড়ায়। এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুঁদ হয়ে আছে। মুন্না বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে সায় দিল, হ। এই জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি, এটা মনে থাকবে। মানে রাহাম। বল আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা আসলো। সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটাই ছিল। ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলেই ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজেরারই চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি। আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। অথচ মায়ের দিকে অসহায় চোখে তাকালো। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না। মনের উপরে নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ ভালো লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে।
জন্মদাতার মৃত্যুপ্রান্তের ওপরে বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এই জন্য কেউই অবাক হয়নি। ভাবছিল শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একাই থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আতুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল। শোনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ল। কেউ শোনায়নি। হেমলতা এমনটা সন্দেহই করেছিলেন। প্রান্ত এই সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটো জলজল করে উঠল। প্রশ্ন করল হাজারটা। হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা, এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট্ট ছোট্ট, খুব অভাব তাদের। ছোট্ট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে যায়। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি, তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝছিস তো প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আজ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন ছুঁতে পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছেন। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক এবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? হ, বুঝেছি। আমি দান করাম। করবি। অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভাবে, এরপর বলে, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা আসছিল না, দেখেছিস তো? হ, দেখছি। সে খুব গরিব, বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এই জন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউডা তুমি দিছ, তাহলে তোমারে আগুন থাইকা বাঁচাইব লাউডা। লাউটা আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব। পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করে, একটা লাউ কেমনে বাঁচাইব আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা, পদ্মজা, পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করে প্রান্তের দিকে চোখ সরে হেমলতার উপরে পড়ে। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন? পদ্মজার আদর্শ তার মা। সে তার মায়ের মতোই হতে চায়। 5 দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সব কিছু গোছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করা হয়েছে। লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, ম্লান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর? দুপুরে শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। লাহারি ঘরের দিকে তাকালো, দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা।
বুকের বাঁ পাশেই চিনচিন করা ব্যথা। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তারই প্রেমে বললে। লিখন কিছু বলল না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, আগামী মাসে ওর 17 হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজা শ্রেণীর বেশিরভাগ মেয়েই বিবাহিত, আর খুব কম মেয়ে পড়ে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষের দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যেই সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছে। দলটার ৩-৪ জনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। হেমলতার সাথে মিশেছে খুব, নিজের বাড়ি মনে করেই থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে লাহিড়ী ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গাটা ত্যাগ করল। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সে হতভম্ব। ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাট। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি। চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আবার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন? পদ্মরে খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরতই কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন। কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকাচ্ছিস দুইজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে না পড়ে এ চিঠি হাতছাড়া করবে না সে। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাবা স্বরেই জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন। পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যে বলল কেন? সত্য বললেই পারত। হেমলতা বিশ্বাস করেছে নাকি করেনি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অবধি এসে আবারও ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে। মনে হচ্ছে ঘাবলা আছে, নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনাটা। কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না, তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না। তিনি ঠিকই খেয়াল করলেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করে পেয়েছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বসন্তের কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতা মহিলা, না জানলেই বোধ হয় বেমানান লাগতো। মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমারে কি ত্যাগ করব? আমি হেরে ছাইরা দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তার নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে? হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট। চাপা দীর্ঘশ্বাসটা গোপনেই রয়ে গেল। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এই খবরে হেমলতা জানে? এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না।
তাই বারান্দার রুমে এসে বসে পড়েন। কতদিন পর রাতের আঁধারে বারান্দার রুমে তিনি। বিয়ের 1 বছর পরেই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামের এক অপরূপা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা বারনারী, আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াফর মোড়ল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কোরবান হলো হেমলতার। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর এগোলো না। জীবনের মোড় করুণ রূপেই পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল, পদ্মজা হতে দিল না। শিয়ানা দুইটো মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করলো। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে। তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইল না। সারাক্ষণ হাতে জার নিয়ে যেন থাকে। এই বুঝে মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছে প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল। এই আপা, খোল না, লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে। পদ্মজা বলল, কি সব কথা পূর্ণা? আচ্ছা মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করে সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসলো। দুজনের মনোযোগ চিঠিতে। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজকে চলে যাব ভাবতেই বুকটা তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। এতটুকু মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশির অনুভব শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন রিনরিনে গলার স্বর আর বোধহয় শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি তো বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীটা বোকা হয়, আবারও সেটা প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছায় তুমি অনেক পূর্বে, অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি তো অতি সামান্য। তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিই। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে 2 পা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি, বুঝেছি, তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লেখন ভাইয়ের সাথে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আল্লাহ, আপা তুমি কিন্তু বিয়ে করলে লেখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না। পদ্মজা মিনমিনে গলায় বলল,
পূর্ণা শুনল না, সে অনবরত কথা বলেই যাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না? পদজা চোখ বড় করে তাকালো, অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা পাবো কই? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ করে গেল। পদজা দ্রুত চিঠি ভাঁজ করে বালিশের তলায় রাখলো। ভয় বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদজা বসে আছে নদীর ঘাটে। গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে, নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা। 3 রাত পড়তে হচ্ছে। নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা। এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারোর কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তরস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমেই কাঁপছে। আপা, পদ্মজা তাকালো, মৃদু হেসে বলল, কি? পরপরই আবার উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে? পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বসে বলল, না আমার কিছু হয় নাই। পদ্মজা হাঁফ ছেড়ে বলল, সারাদিন আম্মা সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এই জন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বারে বলিস আমারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপারে চোখ রাখলো। অতিথি পাখির মেলা সেখানে। রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এবার থেকে শোনা যাচ্ছে কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ কথার রপ্ত করে নিয়েছে ভালোভাবেই। এসেই বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখল। সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকার নদীর ওপারে। পাখিদের ভালো করেই চোখে আসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকুলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা পাখি ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। এরপর মিয়ে যাওয়া গলায় বলল, আচ্ছা ঠিক আছে। তোরা এইখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ফিরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নিল। এরপর বললেন, তোর মায় আমার লগে কাজ্যা করব। আমারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামু। পদ্মজা চোখ দুটি জলজল করে উঠল। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলেটাই বলেই হয়তো প্রতিটি মা বাবার একটা ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টা মেয়ের জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেনি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মোর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, 2টার লাইগা চাদর আনতাম না সুইডার। পদ্মজা কথাটা শুনেই চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পেল না। স্নায়ুকোষ থমকে গেল। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোকিলে জটপট উত্তর দিল, আব্বা তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহ
রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। আনন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব। ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো আনন্দপুর, আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস। মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল, আম্মা পায়েস খাবো। আচ্ছা, খাবি? সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপরে সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোর্শেদ নারিকেলের গাছে উঠেছেন। পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ। আচমকাই পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন, এই জন্যই ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। 2 বোন বাড়ি থেকে দ্রুত বের হলো। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাউমাউ করে কান্না করে ওঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন অনেক রাত্রিতে। পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসল। সামনের কোটি দাঁত ঝিলিক দিল। হাতের ডান পাশে ধান ক্ষেতের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকেই হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎই পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তেই বুকের মাঝে শুরু হলো তাণ্ডব। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে, পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রাগ করল না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। চাহনি অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতায় রূপ নিয়ে প্রকৃতির ওপরে জেঁকে বসে যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে পদ্মজার লোকসমাজের ভয় খুব। তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এই পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়েই হাঁটছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাট, বারবার জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকলো। পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিকে ওদিকে তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে, উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হবে, খেয়ে ফেলবে। পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে, ভাবে লিখন শাহ যখন আবার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। লিখন পদ্মজা দ্রুত মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি। অন্যার ঘুমটা চোখে অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে। লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল, পদ্ম।
পদ্মজা দাঁড়াতে চায়নি, তবুও কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন কয়েক পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উসকুস করছে, কথা গলিয়ে ফেলেছে। পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দিব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। এরপর অনুরোধের স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কালকে বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা, আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটো হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখনের পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল। কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আমার কথা কেন ভাবিস না? পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গোধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম, কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপঝাড় সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো? জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে কখনো বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভোলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনেই ভাবে, কেন এসেছেন তিনি? কি বলতে চেয়েছিলেন?